স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী। দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য আবারও ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের জন্য আবারও ভিসা দিতে সম্মতি দিয়েছে দেশটি। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে দেখা করে এসব কথা জানান। বৈঠকে ভিসা সুবিধা, বিনিয়োগ সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধি দলের গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুত করা হচ্ছে বলেও জানান আবদুল্লাহ আল হামৌদি, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময়কে আরও দৃঢ় করবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার একথা জানান। রাজনৈতিক দায়বদ্ধতা ও সংস্কার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এ সময় সাংবাদিকরা মামলার মাধ্যমে যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি খেয়াল রাখছে সরকার। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, নিরাপত্তা সংস্থার সংস্কার প্রয়োজন। এজেন্সিগুলোতে ব্যক্তির পরিবর্তন হলেও ব্যবস্থার পরিবর্তন হয়নি। সদ্য সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানের মতে এখনও সাংবাদিকদের উপর মৌখিক ও শারীরিক হামলা হচ্ছে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে ব্রেভ নিউ বাংলাদেশ রিফর্মস রোড ফর প্রেস ফ্রিডম বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যৌথ আয়োজন করে ইউনেস্কো, টিআইবি ও সুইডেন দূতাবাস। এতে অংশ নিয়ে সদ্য সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যম উভয়ে আর্থিক নিরাপত্তায় ভুগছে, যা তাদের আপোস করতে বাধ্য করে। আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, সেজন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক, যেটা সরকারি কর্মকর্তাদের, প্রথম শ্রেণীর কর্মকর্তা যাদের বলে, তাদের বেতন স্কেলের সমান, নবম গ্রেড। টিআইবির নির্বাহী পরিচালক জানান, নিরাপত্তা সংস্থার সংস্কার প্রয়োজন। গণমাধ্যমে তাদের হস্তক্ষেপ এখনো দৃশ্যমান। এখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, সেখানে যে প্র্যাকটিসেস, যে সিস্টেম, যে চর্চা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটার পরিবর্তন হয়েছে, এইটা বলার মতো আমার অন্তত সৎসাহস নাই। এটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। আর সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টি সরকার খেয়াল রাখছে বলে জানালেন তথ্য উপদেষ্টা। রাজনৈতিক ভাবে বা যেভাবে সাংবাদিকদের হয়রানির বিষয়টা আছে, অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সেমিনারে অন্যান্য বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য সব পক্ষকে এক হয়ে কাজ করার উপর গুরুত্ব দেন। করণিক কিছু করার জন্য আসি নাই, আমি তো সাংবাদিকতা করার জন্য আসি এবং যা কিছু ঘটে তা আমি বলতে চাই, তা আমি দেখাতে চাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১কে নিয়ে কোনো আপোষ করবে না বিএনপি, কারণ সেটাই বাংলাদেশের মূল ভিত্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি সংস্কার প্রস্তাব সবার আগে দিয়েছে, অথচ এ নিয়ে অপপ্রচার চলছে। সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সোশ্যাল মিডিয়ায় চরিত্র হরণের যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে চিন্তিত না হয়ে উপায় নেই বলেও মন্তব্য তার। বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে বেড়েছে, তবে কোনো কোনো গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আক্রমণ করছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার, ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। এই জন্যই যে আমরা সেটার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি। দীর্ঘ ৯টা মাস আমরা অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছি। তাই সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবে মঙ্গলবার। ওই দিন আলোচিত এই মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে থাকবে বলে জানায় সর্বোচ্চ আদালত। রবিবার পূর্ব নির্ধারিত শুনানির দিনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। আপিল বিভাগ জানায়, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিল। এর আগে গত 21শে নভেম্বর খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ প্রেফারেন্স শুনানি শেষ হয় 2018 সালের 10 অক্টোবর। এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2004 সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। তো আজকের অনারেবল প্রিজাইডিং জাজ সাহেব বললেন যে এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে উনি যদি বেঞ্চ প্রিজাইড করেন, যদি ওনার প্রেজেন্সে হয়, তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে। এটা উনি বললেন, বলে এটা অ্যাডজার্ন করলেন অ্যান্ড ইট উইল অ্যাপিয়ার অন দি নেক্সট টুইসডে হোয়েন উই থিঙ্ক অ্যান্ড উই এক্সপেক্ট আওয়ার অনারেবল চিফ জাস্টিস উইল বি অ্যাভেলেবল। জাতীয় ঐক্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়ে এগিয়ে যেতে হবে। 15 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করা যাবে বলে প্রত্যাশার কথা বলেন কমিশনের সহ সভাপতি। বলেন, শুধু এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না, নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বানের কথাও জানান আলী রিয়াজ। 12 দলীয় জোটের পক্ষে মোস্তফা জামান হায়দার বলেন, মতপার্থক্য সবার মধ্যেই আছে, তবে ন্যূনতম ঐক্যমতের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে যাতে আগামীতে স্বৈর শাসন না আসতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। আমরা চাই সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিল, কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি করেন। এতে বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ করেছে। বহু বিয়ে বন্ধের সুপারিশও ধর্মবিরোধী, তাই এই কমিশনের সুপারিশ বাতিল চান রিটকারী। যৌনকর্মীকে স্বীকৃতির ব্যাপারেও আপত্তি জানানো হয়েছে আবেদনে। আগামীকাল এই আবেদনের উপর শুনানির জন্য বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করার কথা জানিয়েছেন আইনজীবী। প্রশাসনের আশ্বাসে সিলেট বিমানবন্দর সড়কের অবরোধ প্রত্যাহার করেছেন চা বাগানের শ্রমিকরা। দুপুরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। এর আগে দুপুর 1:30টার দিকে বিমানবন্দর সড়কটি অবরোধ করেন 4টি চা বাগানের শ্রমিকরা। তারা বলেন, বুরজান, ছড়াগাং, কালাগুল ও বড়জান চা বাগানের শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছেন না। এতে খেটে খাওয়া শ্রমিক পরিবারের অন্তত 3000 সদস্য অনাহারে দিন কাটাচ্ছেন। এমনকি বন্ধ হয়েছে বড়জান চা বাগানের ফ্যাক্টরি। বিচ্ছিন্ন এসব বাগানের বিদ্যুৎ সংযোগও। ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানদের পড়াশোনা। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারছে না, যদিও জেলা প্রশাসন বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। যেগুলা বেতন দেয় এইগুলা তো মনে করে আমরা পেটের খাবারই হয় না, বাচ্চাগুলা পড়ালেখা তো দূরের কথা। 1100 টাকা বেতনে আমরা খাইমু না কিস্তি চালাইমু না ফ্যামিলি চালাইমু। একটা ভালা মাছ মাংস এরকমই খাওয়ার মানে সংস্থাপন নাই। আমরা সঠিকভাবে যেন আমরা কাজ করি, সঠিকভাবে আমরা মজুরি চাই। যে সরকারি আছে তার কাছে আমরা দাবি, আমরা চা বাগানের মানুষ কাজ করি যাতে আমরা দুমুঠো দুবেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি।
ফাঁকি দেয়া কর উত্তোলনে রাজস্ব কর্মকর্তাদের লক্ষ্য ঠিক করে দেবে এনবিআর। বাৎসরিক রাজস্ব আদায় লক্ষ্যের সঙ্গে যোগ করা হবে বাড়তি এই কাজ। এমন উদ্যোগের কথা জানালেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজধানীর একটি হোটেলে ICMAB ফরেন ইনভেস্টর চেম্বার এবং জাপান বাংলাদেশ চেম্বারের আয়োজনে অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রবৃদ্ধি, জাতীয় বাজেট 2025-26 নিয়ে আলোচনায় তিনি আরও বলেন, আগামী বাজেট হবে ব্যবসায়ী বান্ধব। বলা হয়, ব্যবসায় পরিচালনায় লাগামহীন ব্যয়, উচ্চ কর হার এবং অনিশ্চয়তায় বাড়ছে না বিনিয়োগ। ভ্যাটের একক হার না থাকায় হয়রানি বাড়ছে। বক্তারা বলেন, কাস্টমস বিভাগের কাজ শুধু রাজস্ব আদায় করা নয়, ব্যবসা সহজীকরণেও তাদের নজর দেওয়া দরকার। They report to us how many tax they have collected. আমরা কর ফাঁকিবাজদের কাছে আদায় বাড়াতে চাই। এজন্য রাজস্ব কর্মকর্তাদের নিয়মিত লক্ষ্যের সঙ্গে ফাঁকিবাজদের থেকে আদায় বাড়ানোর আলাদা লক্ষ্য নির্ধারণ করে দেয়া হবে। সেই সঙ্গে বিনিয়োগ আকর্ষণে আসছে বাজেটে দীর্ঘমেয়াদী কর পরিকল্পনাও ঘোষণা করা হবে। This is what our people will be doing in coming days. এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চাঁপাইনবাবগঞ্জে। আমের দেশ চাঁপাইনবাবগঞ্জ, সেখানে রয়েছে নানা সংকট, সমস্যা এবং সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। CSRM ডিবিসি এক্সপ্রেস সারাদিন ছিল চাঁপাইনবাবগঞ্জে। তো এখানে যে সমস্যাগুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো এখানে সাধারণ মানুষের সঙ্গে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলবো, এখানে চিকিৎসার কি সমস্যা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে 100 বেডের হাসপাতাল, 250 বেডের হাসপাতাল 100 বেডের ম্যান পাওয়ার দিয়ে চলে, যা অনিয়মতান্ত্রিকভাবে। আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী দুর্ভোগ পোহাই। এটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত এবং 250 বেডের লোক নিয়োগ এবং চাঁপাইনবাবগঞ্জ সদরে জেলায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অনিয়মতান্ত্রিকভাবে বলে, যেটা পূর্ণাঙ্গ রূপ লাভ করলে পরে জনগণের দুর্ভোগ লাঘব হবে। এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ, একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি আম গবেষণাগার এবং ম্যাঙ্গো কোল্ড স্টোরেজ এবং সোনা মসজিদ বন্দরকে আন্তনগর বন্দর হিসাবে ঘোষণা করা এবং চাঁপাইনবাবগঞ্জকে রেল বন্দর হিসাবে ঘোষণা করা। ধন্যবাদ। তো শুনছিলেন যে এখানে রয়েছে নানা সমস্যা, চিকিৎসা সংকটও রয়েছে, যে তারা একটি মেডিকেল কলেজও দাবি করছেন। তো আমরা এখন জানবো যে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, এখানে শিক্ষার কি মানের গুণগত মান কেমন, কি চান আপনারা, আরো যে অবস্থায় আছে সেটা কি উত্তরণ করা সম্ভব কিনা বা কি চাচ্ছেন আপনারা। চাঁপাইনবাবগঞ্জে 70% মানুষ শিক্ষিত এবং প্রায় 30 থেকে 35% ছাত্রছাত্রী আমাদের দেশের বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে যায়। সেই হিসাবে আমি চাইবো যে চাঁপাইনবাবগঞ্জে যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের ছেলেরা মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং তাদের পয়সা সাশ্রয় হবে। পাশাপাশি আমি বলবো যে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে রেশম শিল্পে খুব সমৃদ্ধ ছিল এক সময়, কিন্তু বর্তমানে রাজনৈতিক সদিচ্ছার অভাবে বা আমলাতান্ত্রিক জটিলতার অভাবে এই রেশমটা এখন রাজশাহীতে চলে গেছে। অথচ আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, শিবগঞ্জ এবং আমাদের সদর রেশমের জন্য খুব বিখ্যাত ছিল এবং এখনও রেশমের যে কাঁচামাল সেখানে আমরা উৎপাদন করি, অথচ আমাদের এখানে রেশমের কোনো উন্নয়নের কোনো। ধন্যবাদ আপনাকে। তো এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা রাত 9টার সময় জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো, সেই বিষয়গুলো কিভাবে উত্তরণ করা সম্ভব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে রংপুরে বিএনপির গণপদযাত্রা কর্মসূচিতে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যাচ্ছি সেখানে। দিতে হবে যেখানে যেখানে আমাদের পানির অভিন্ন নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করে প্রয়োজনে যদি আবারও প্রোগ্রাম হয়, যদি আমার সুযোগ থাকে, বয়স এবং সামর্থ্য কুলায়, ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি। শুধু তাই না, পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ইনশাআল্লাহ একটা আমার ছোট ভাই দুদু ভুলে ফেলছে, কিভাবে জানি না কেন বলছে,
যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয়, আল্লাহ তাআলা তার মুখে ফুল চন্দন দিক, আমি যেখানে যাবো সেখানে আন্দোলন সফল হবে। দোয়া করবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাগো ভাই, জাগো ভাই, জাগো। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। গত 25শে এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। আর গত 21শে এপ্রিল আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খেলার খবর। বাংলাদেশ টি-20 দলের নতুন অধিনায়ক হলেন লিটন দাস। আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন লিটন। পাকিস্তান ও আরব আমিরাত সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দুই সিরিজে লিটনের ডেপুটি হিসেবে থাকছেন শেখ মাহেদী। টিম কম্বিনেশনের কারণে বিবেচনায় রাখা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী মিরাজকে। জায়গা হয়নি নাসুম আহমেদের। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন তানভীর। শ্রীলঙ্কা সিরিজে পুরোপুরি ফিট তাসকিনকে পাওয়া গেলেও পাকিস্তান সফরে মিস করবেন ম্যাচ, তাই এই স্পিড স্টারকে রাখা যায়নি স্কোয়াডে। আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। এরপরই 21শে মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে ফিল সিমন্সের শিষ্যরা। ফয়সালাবাদে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে 25 ও 27 মে। শেষ 3 ম্যাচ হবে লাহোরে 30শে মে, 1 ও 3রা জুন। লিটন কুমার দাস ক্যাপ্টেন। এই পরিকল্পনার পিছে নির্বাচক, হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো, যে দলটা আমরা ঘোষণা করলাম এখানে একটা টিম যেটা আছে সবাইকে আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে।